বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই বোনেরা, কিশোর কিশোরী, যুবক যুবতী ও বয়স্ক ভাই বোন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আমি রেগুলার আপনাদের সামনে একটা গল্প নিয়ে আসি। আমার জীবনের, আমার জন্মের আগের থেকে বা আমার জন্মের পর থেকে আমার বাবাকে বা আমার মাকে নিয়ে, বা সমাজ, দেশ, মুক্তিযুদ্ধ, ইতিহাস বা এইসব বা বর্তমান সব নিয়ে কিছুটা গল্প আপনাদের সামনে নিয়ে আসি। আশা করি আপনারা আমার কথাগুলো শুনছেন বা আরও শুনবেন। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। শুরু করছি। আজকে 1971 সালে যে মুক্তিযোদ্ধার ট্রেনিং চলতেছিল, তখন যে গত পর্বে যে কথাগুলো ছিল যে ট্রেনিং চলতেছে, যাই হোক, আমি আজকে সেই ট্রেনিং চলতেছে সেখানে যাব না। আজকে একটা গল্প আপনাদের সামনে শোনাবো যে আমাদের মুক্তিযুদ্ধের সময় যখন যুদ্ধ আমরা চালু করলাম, যুদ্ধ করতেছিলাম আমরা, তখনকার একটা ঘটনা বলবো আজকে। তার মানে এটা বলার উদ্দেশ্য, এই 2009 সাল থেকে একটা মুক্তিযোদ্ধা আমাদের সাথে ছিল। সে আমাদের সাথে কিভাবে বেইমানি করলো, কইরা সে অস্ত্র নিয়ে পালায় গিয়া পাকিস্তানি হচ্ছে স্ব-ইচ্ছায়, তার কিছু পিস কমিটির লোক ছিল আত্মীয়, তাদের দ্বারা গিয়ে সে রাজাকারে যোগদান করে, সারেন্ডার করে। তার বিরুদ্ধে বা সে আরেকজন, দুইজন মিলা, এই ব্যাপারগুলো আজকে একটু কথা বলবো। কারণ আজকে লাস্ট আমি এই 2009 সাল থেকে যতগুলো আবেদন দিয়েছি, এই যে যেমন এখানে আছে দেখেন, এই 2009, 2010, হ্যাঁ, তারপর 2005, এরকমভাবে মানে এখানে দেওয়া আছে, অনেকগুলো আবেদন দেওয়া আছে। আবেদনগুলো করছি যে সেই আবেদনগুলোর প্রতিলিপি আজকে এই যে এখানে আছে 2010, 2013, 2014, 2019 সাল, অর্থাৎ এগুলো মন্ত্রীর কাছে দেওয়া ছিল, আর আগের এগুলো মুক্তিযোদ্ধা সংসদে দেওয়া ছিল, মুক্তিযোদ্ধা সংসদে। কিন্তু এই কথাগুলো আনার উদ্দেশ্যটা হইল যে একজন মির্জাফর সেও খারাপ কোনো ব্যক্তি যদি যুদ্ধের থেকে পালাইয়া গিয়েছে, শত্রুপক্ষের সাথে যোগদান করে, তার মতো মুনাফিক পৃথিবীতে আর কেউ নাই। কেন? কোরআন শপথ নিয়ে আমরা যুদ্ধের পরে ট্রেনিং শেষ করে কোরআন শপথ নিয়ে যুদ্ধে নামছি। সেখান থেকে সে লোক কি করলো, আমাদের সাথে ধরেন হয়তো অক্টোবরে 27-28 তারিখ, এই লোক আমাদের সাথে দিয়ে আমাদের হেডকোয়ার্টার থেকে, ডালু হেডকোয়ার্টার থেকে একটা অপারেশনে পাঠাইলো। এই যে লোকটার কথা বলতেছি, যে এর বাড়ি নারিতাবাড়ি উপজেলার কাছে। সেই নারিতাবাড়ি উপজেলায় তৎকালীন সময় পাকিস্তানের সময় সিও অফিস ছিল, সেই সিও অফিস এ পাকিস্তানিরা একটা হেডকোয়ার্টার তৈরি করে, ওরা পাকিস্তানি বাহিনীরা হেডকোয়ার্টার বানায়। সেটা ভারতের বর্ডার থেকে 14 কিলো রাস্তা, কাঁচা রাস্তা। আমরা কিন্তু ভারতের ভিতরে থাকতাম, রাত্রে জঙ্গলে, রাত্রে হইলে সন্ধ্যা হইলেই বেরিয়ে আসতাম। রাত্রে বৃষ্টি পড়তো, এই বৃষ্টির ভিতরে ভিজা রাস্তা ওড়া যেত না, নিচে দিয়া কাদা দিয়া কাটার গায়ে খেতাম, ঝুঁকে ধরতে, পুকে খাইতো, কত কিছু। বৃষ্টি পড়তেছে, খালি শরীর, হ্যাঁ, গোলা বারুদ শরীরে, বান্দা রাইফেল ঘাড়ে, স্টেন গান, এই চলছি। এক ব্যাটালিয়ান, এক প্লাটন, 30 জন। তা আমাদের সাথে এই লোকটা শাহাবুদ্দিন প্লাস আনসারের কমান্ডার খুঁজলো, এই দুইজনকে আমাদের সাথে সেদিন অপারেশনে পাঠায়। অপারেশনের নিয়মটা হইলো, আমরা মনে করেন যে জায়গাটা সিও সাহেবের অফিসে যেখানে
হেডকোয়ার্টার তৈরি করছে পাকিস্তানিরা, পাকিস্তানি সোলজাররা। এর থেকে 1.5 কিলো দূরত্ব এসে আমরা লোকগুলো সব একসাথে গণনা করা, অর্থাৎ সবাই আসছে কিনা, না কেউ হারিয়ে গেল। এটা নিয়ম আমাদেরকে শিখেছে, ট্রেনিংয়ে শিখেছে। আবার অপারেশনের শেষে যাই একটা টার্গেট থাকবে যে অমুক জায়গায় সবাই জমা হবে অন্ধকার রাত্রি, কিন্তু একটা টার্গেট থাকবে যে এই জায়গায় এসে সবাই জমা হবে, এখান থেকে আবার সবাই একসাথে গুইনা একসাথে করে যাব। এই তো ওখানে এসে তখন আমরা গণনা করলাম। এখন গণনা করতে করতে এই 2 জন লোক আমাদের ভিতরে নাই, এই শাহাবুদ্দিন আর ফজল কমান্ডার, আমসারে কমান্ডার ছিল নাই। খোঁজাখুঁজি অনেক করলাম, নাই নাই নাই। আমরা গেলাম, অপারেশন করলাম, তারপরে আমরা ব্যাক করলাম, ব্যাক করে গেলাম ভারতের বর্ডারে গেলাম। এখন ওই যে 2 জন লোক একটা এলএনজি নিয়ে পালাই গেছে। একটা এলএনজি, তখন অস্ত্রের খুব অভাব ছিল। একটা এলএনজি নিয়ে যাওয়া মানে কি, এখন আমাদেরকে ভারতে ঢুকতে দেয় না। সেই লোক 2টা কই গেল, কিভাবে গেল তোমাদের থেকে, অস্ত্র কিভাবে নিয়ে গেলো, এই এলএনজি ভাগলো কেমনে, তা আমরা কেমনে বুঝবো? জার্জির মতো তো আমরা মাছ করতেছি, আর মাঝখান থেকে পলাইছে। যাই হোক, তারপর আমাদের সকাল 9টা পর্যন্ত বসায় রেখে একবার ক্যাপ্টেন বাজেট সিং ছিল হেডকোয়ার্টার দায়িত্বে, ওনার নেতৃত্বে আমাদেরকে একটা শাস্তি, আমাদের কোম্পানি কমান্ডারে বললো তোমার সোলজারদের শাস্তি লাগাও। কি শাস্তি? আমাদের করলিং, মনে করেন 200 ফুট জায়গা, পাহাড়ের রাস্তা, এই কাঙ্কর পাথর, ছোটো ছোটো পাথর রাস্তার ভিতরে, এইটার ভিতরে করলিং আমরা এই অস্ত্র রাইফেল হাতে নিয়ে এই অবস্থায় খালি শরীর, এক কাতার শরীরে মাখা, হ্যাঁ, সারা রাত এই মেঘ বৃষ্টিতে চলছি, অপারেশন করছি, ক্লান্ত। এর ভিতর দিয়ে কোল্ডিং করতে হবে, কোনো মাপ নাই। ফৌজি নিয়ম মানতে হবে, কমান যারা করবে মানতে হবে। এই কোল্ডিং করতে গিয়া এই কনির ছাল, আটুর ছাল সব গেছে। সেই ব্যক্তিরা কি করছে, পালায়া গিয়া এই ফজল কমান্ডার, 2 দিন পরে আমরা খবর পাই যে সে বারোমারি একটা পাকিস্তানি ক্যাম্প ছিল পাকসানার, সেই ক্যাম্পে গিয়ে রাজাকারে যোগদান করলো। বলছে যে আমি মুক্তিযোদ্ধার সব চিনি, আমি রাজাকার হবো, আমি ওখান থেকে পালাই আসছি, আমি মুক্তিযোদ্ধার সাথে পালাই আসছি, মুক্তিযোদ্ধার ক্যাম্পে আমাদের সব কিছু চিনি জানি। এলে তারা কমান্ডার বানিয়ে দিল মুক্তিযোদ্ধাদের, রাজাকারদের। আর এই শাহাবুদ্দিন, এই শাহাবুদ্দিন সে নাইতে পারি সামনে করলো। এখন আমরা তো এদেরকে খুঁজি ডেলি কীভাবে ধরবো। হঠাৎ করে আমরা কিছু লোক লাগাইলাম যে কোথায় কোথায় কেমনে, আমাদের একটা ইনফরমেশন আইলো। কেন আমরা তো বর্ডারের কাছেই থাকতাম, আর বাংলাদেশের 1 কিলোর ভিতরে লোক থাকতো, এদিকে গ্রামে আমাদের লোক থাকতো, তাদেরকে খোঁজ খবর লাগার জন্য আমরা খবর টবর বাক্সা নেবো, খবর টবর বাস করতো। আমাদের কাছে আমাদের লোক ছিল, খুচরা লোক ছিল, যেটা আমরা দিয়ে রাখতাম, যেটা স্পাই বলে, সিআরটির মতো। তো ওরা ওই আমাদের খোঁজখবর দিত। ওরা বললো যে ফজলুরে পাওয়া গেছে, ফজলু বারোমারি একটা ক্যাম্পে পাকিস্তানিদের সাথে রাজাকারদের কমান্ডার হয়েছে। আচ্ছা, যাই হোক, একজনের খবর পাওয়া গেল। কী করা যায়? তো ওই রাজাকারকেও নিয়ে ডেলি ওই পাহাড়ে যায়, জঙ্গলে জঙ্গলে, ওই জঙ্গলে গিয়ে ওই যে আমাদের ক্যাম্প ওইদিকে দেখা দেয়, ওখানে দেখা দেয় রাজাকারকে, ডেলি বিকেল নিয়ে যায়, যায় ওই ক্যাম্প দেখা দেয়, ওদিকে যা ঢুকা এই ভিতর দিকে যায়, পরে গুলি করবি। সে পিছনে খেলে থাকে, সে যায় না। এরকম করে রাজাকাররা তো কোনো ট্রেনিং নাই, ওরা কী যুদ্ধ করবো? আর মুক্তিযোদ্ধার নাম শুনলো ওরা হোয়াটসঅ্যাপ করে দিত ভয়ে। হ্যাঁ, পাকিস্তানিরা যেখানে ভয়ে লাস্টে মানে কোথায় থাকবে হুশ ছিল না, কোন দিক দিয়ে মুক্তিযোদ্ধা কোনো হুশ ছিল না ওদের। যাই হোক, সেই ব্যক্তি এই রাজাকারদের উপর অত্যাচার করে নিয়ে যায়, ওই যে পাকিস্তানিও কাছে রিপোর্ট দেখি কয়েকশো, এরা সব ভয় পায়। এখন মুক্তিযোদ্ধা কেমন দেখাই দিই, ওদিকে যাইতে সাহস হয় না। তখন ওরা লাইন দিয়ে বসে ওগুলার পিঠায় ওগুলা অবস্থা খারাপ করে লাগছে। তখন ওরা কী করলো, নিজেদের ভিতরে একটা ইউনিটি করলো। তো ফজলু যেন জানেন, ওই কমান্ডার, ওই বিমান, কি আমরা মরছি তো মরছি, এখানে মরবো, এর সে মুক্তিযোদ্ধার কাছে ধরা দিয়ে মরবো। তো ওখান থেকে আমাদের কাছে একজন লোক যায় খবর নিয়ে ক্যাম্পে, এই জঙ্গল দিয়া। তাই আমরা ধরে নিয়ে গেলাম ক্যাম্পে, নিয়ে গেলাম। পরে বললো যে এই অবস্থা, আমি আসছি, আমাদের এখানে 15 জন রাজাকার আছে, এই রাজাকারের কমান্ডার হচ্ছে ফজলু, আপনাকে আনতে পালাই গিয়া, সে ডেইলি আমাদেরকে রিপোর্ট দিয়ে মারি খাওয়ায়। আমরা এখন আর
সহ্য করতে পারি না, আমরা আপনাদের সাথে একটা চুক্তি করতে আসছি, আমরা ওয়াল দৌড়ালে আর বাইন্দালে ক্যাম্পে এসে সারেন্ডার করবো। আপনারা কি আগামী দিন বিকাল 5টায় কোন জায়গায়, অমুক জায়গা দিয়ে যে আমরা আনেও করে, তো ঠিক আছে আসো। অগরে এই কথার পরে আমরা গিয়ে অ্যাম্বুশ করলাম ওই জায়গায়। এটা ফৌজি ভাষা বলে অ্যাম্বুশ, অর্থাৎ তারা আসবে না না কি করবে না, আমরা আক্রমণ করতে আসে পাকিস্তানিদের নিয়ে ঠিক নাই, যার জন্য আমরা অ্যাডভান্স হইয়া তারা যে রাস্তাটা আসবে বলছে ওই রাস্তার 2 সাইডে গিয়ে অ্যাম্বুশ করছি, জঙ্গলের ভিতরে 2 সাইডে অবস্থান করতেছিলাম। তখন দিয়ে ওরা ঢুকছে ভিতরে, ঢুকার পরে কিছু দূর ঢুকিয়া জঙ্গলের ভিতরে ঢুকিয়াই ওই ফজলু কমান্ডারে বাইন্দা বলা হইল ওরা, বাইন্দা বাস লইয়া ভিতর দিকে আড়া দিল। তখন আমরা চতুর্দিক থেকে বাইরে গেলাম, বাইরে আবার লিয়া ক্যাম্পের দিকে গেলাম পরে ওই ফজলু কমান্ডারে বাইন্দা রাখলো অফিসারের অর্ডার, আর অগর অস্ত্র টস্ত্র লেগে অগর জেলখানায় পাঠিয়ে দিল, তুরাক ভারতের জেলখানায় পাঠিয়ে দিল ওই রাজাঘাটে। যাই হোক, এই ফজলুরের পরের দিন সকালে ক্যাপ্টেন বাজির সিং বললো যে এই সব মুক্তিযোদ্ধা সকালে 8টায় এই মাঠে ফলিং মানে উপস্থিত থাকবা, তোমাদের সামনে বিচার হবে, শাস্তির বেমানির শাস্তি কি। তখন আমরা সবাই সকাল উপস্থিত এলাম, মানে সবাই দেখানো মানে যে আর জন্য কেউ এরকম বেমানি না করে, এর জন্য সবাইকে দেখানো যে এত শাস্তির বেমানির শাস্তিটা। এই অবস্থায় বাস তার কি করলো, হাত 2টা রশিদে বাইন্দা, মোটা রশি দিয়ে বাইন্দা, জিপ গাড়ি আর্মি জিপ, ওই জিপ গাড়ির পিছনে রশি বাইন্দা স্যারসান শুরু করলো মাঠ দিয়া, স্যারসা পাকা রাস্তা উড়াইলো, ওরাই অনেকখানি স্যারসা আনলো। এর ভিতরে শরীরের মাংস অর্ধেক গেছে গা ছুটিয়া, হ্যাঁ বাস মারা আনলো, মৃত্যু হয়ে গেছে। তলাই না রশি খুলে দিল, দিয়া বললো সবাই বললো আর কি, দেখো তার পুরাণ শপথ করা, তোমাদের সাথে বেমানি করা, তোমাদের দেশের সাথে বেমানি করা, হ্যাঁ মুক্তিযুদ্ধের সাথে বেমানি করা, পাকিস্তানিদের সাথে হাত মিলাইছিল, তার জন্য তার কি বিচার হইলো এটা তোমরা দেখে রাখো, তোমরা খবরদার তোমরা এরকম কাজ করবা না, মুনাফিকি করবা না। এই লেওয়ারে ধরলাম আমরা, তো ধরার পর এখন হলো শাহাবুদ্দিন। এই শাহাবুদ্দিন যে পাই না ও নাইতাবাড়ির থেকে ডরে গেল আহমদনগর গেল, ওখান থেকে খবর লইলাম। তারপরে ও অশান্তি, ওর ভিতরে অশান্তি ঢুকলো, যে লোকের ডালি নেমে জ্বালাইছি ওর নিকুন সুন্দরী। ও কি করলো, ওর আয়াপ্তির সহযোগিতায়, পাকিস্তানি সোলজারদের সহযোগিতায় জেলখানা, জামালপুর জেলখানা গিয়া আত্মসমর্থন করে জেলখানায় রইল। স্বাধীনের পরে আনতে বাইরে পলাইছিল 2-3 বছর পরে বাইরেছে। বাইরে যখন 2001 সালে, প্রায় 2 সালে বিএনপি ক্ষমতা আসছে জোট সরকার, তখন বাইরে বসে বাইরিয়া গেজেট করে। আমরা তখন থেকে প্রতিবাদ শুরু করলাম। 2009 সালে আমি লিখে এলো, আইলো পরে আমরা মুক্তিযোদ্ধা সংসদে কম্বিলিন শুরু করলাম, কোনো বিচার হয় না। এই 9 সাল থেকে শুরু করতে করতে আজকে 19/8/2025 তারিখ, আজকে আবার আমাকে কল করছিল সাক্ষীর জন্য। তখন আজকে আমি জামুকায় সম্পূর্ণ ডকুমেন্ট সহ প্রতিলিপি প্রতিবেদন বানায়া ওনাদেরকে দিছি, বা আজকে লাশ সাক্ষী দিছি, দিয়া বলছি যে আল্লাহ এর জন্য সত্য বিচারটা হয়। এত বছর পর্যন্ত তারা ক্ষমতা দেখায়া বিচারটা পাই নাই, ওর লোকজন ক্ষমতাশালী ছিল। তাই আজকে এগুলো দিয়ে আসছি, আশা করি ইনশাল্লাহ ওনারা সব সুবিচার করবেন, বিচার পাবো। একজন বেঈমান মুক্তিযোদ্ধা, হ্যাঁ সে যে আমাদের সাথে মির্জাবরি করছে, এর বিচার অবশ্যই হবে। আল্লাহ সহায়, আল্লাহ সত্যের পক্ষে থাকে। এই বিচার আমরা সুবিচার পাবো বলে আশাবাদী। এই বলেই আমি আজকের যে পর্বটা, এই পর্বটার থেকে বিদায় নিচ্ছি। আপনাদেরকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম। এর পরের পর্বে শুনবেন।